সামনে 24 লোকসভা নির্বাচন। এ রাজ্যে আদৌ কি দানা বাঁধবে ইন্ডিয়া জোট? সেই সংশয় তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে তৃণমূল সুপ্রিমো ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে রাজ্যের 42 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। কেন এই ইঙ্গিত দিলেন তৃণমূল সুপ্রিমো? জোট হলে বা না হলে কে পাবে কতটা সুবিধা? কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, দেখুন। আর কয়েক মাস বাকি রয়েছে, কয়েক মাস বললেও ভুল হবে, আর কয়েকদিন বাকি রয়েছে লোকসভা নির্বাচনের, এবং সমস্ত রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যেই আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ময়দানেও অল্প বিস্তর নেমে পড়েছে। কিন্তু যেদিকে সকলের নজর রয়েছে, গোটা দেশের নজর রয়েছে, যে ইন্ডিয়া যে জোট তৈরি হয়েছে সমস্ত বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে নিয়ে, সেই জোটের ভবিষ্যৎ কি এই 24 লোকসভা নির্বাচনে? সেই জোট কি আদেও দানা বাঁধবে, নাকি অতীতে আমরা যেরকম দেখেছি থার্ড ফ্রন্ট তৈরি করার ক্ষেত্রে যে বারবার ভেঙে পড়েছে, এবারও কি ইন্ডিয়া জোট ভেঙে পড়বে? কেননা কিছুদিন আগেই কিন্তু তৃণমূল নেত্রী এই ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যে অন্তত ইন্ডিয়া জোট কোনোভাবেই কিন্তু 24 লোকসভা নির্বাচনে ফলপ্রসূ হবে না। কেননা পরিষ্কার তার ইঙ্গিত দিয়েছেন তিনি যে রাজ্যের 42টা আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, এরম একটা ইঙ্গিত দিয়েছেন। অতএব কংগ্রেস বা বামেদের সঙ্গে বা অন্যান্য বিজেপি যে দলগুলো রয়েছে তাদের সঙ্গে রাজ্যে কতটা জোট হবে সেই নিয়েও কিন্তু একটা সংশয় এবং প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। যদিও যেটা শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ইন্ডিয়া জোট নিয়ে কথা বলছেন এবং বলতে চান, এবং তিনি এখনও আশাবাদী যে এই ইন্ডিয়া জোট ফলপ্রসূ হবে। আর সেই নিয়েই আমরা আলোচনা করব যে 24 লোকসভা নির্বাচনে গোটা দেশে তো বটেই, রাজ্যে ইন্ডিয়া জোট আদেও কি হবে? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। আমরা তার সঙ্গে কথা বলবো, জেনে নেব তার থেকেই যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি, কতটা প্রভাব পড়বে রাজ্যে। অর্কদা, দেখো, পশ্চিমবঙ্গে যে 42টা লোকসভা কেন্দ্র আছে তাতে সমঝোতা হওয়া খুব মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন এ রাজ্যে তিনি আইএনডিআইএ জোটকে নেতৃত্ব দেবেন। আবার কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার ব্যাপারে তার উপর একটা চাপ ছিল তার দলের মধ্যে থেকেই, কারণ দলের একটা বড় অংশ মনে করছেন যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না করলে নির্বাচনে বিপর্যয় হবে। তার কারণ তৃণমূল যতই বিজেপি বিরোধী লম্বা চওড়া কথা বলুক না কেন, সংখ্যালঘুদের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মধ্যে তৃণমূলের বিজেপি বিরোধী লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ কিছুদিন আগে পর্যন্ত রাজ্যসভায় কোনো স্পর্শকাতর বিল আসলে তৃণমূল রাজ্যসভা থেকে ওয়াকআউট করে সংখ্যা কমিয়ে দিত। 2, যে জগদীপ ধনকরকে তারা এত রাজনৈতিক আক্রমণ করলো, দার্জিলিং রাজভবনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকরের বৈঠকের পর জগদীপ ধনকরকে তৃণমূল সমর্থন করলো। তাহলে তুমি মুখে বিজেপি বিরোধী লম্বা চওড়া ভাষণ দিচ্ছ আর কাজের ক্ষেত্রে ঠিক উল্টোটা করছো, এটা ধরা পড়ে গেছে। তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে সদ্য সমাপ্ত সাগরদিঘির উপনির্বাচন। 2021-এ সাগরদিঘি থেকে প্রয়াত সুব্রত সাহা 50,000 ভোটে জিতেছেন। সেই কেন্দ্রে তৃণমূল হারল 23,000 ভোটে। আবার পঞ্চায়েত নির্বাচনে দেখো, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা একটা অংশে যেখানে সংখ্যালঘুরা মানে মুসলমানরা খুব সংখ্যাগরিষ্ঠই বলতে পারেন জনসংখ্যার দিক থেকে, সেখানে তৃণমূল মোটেই সুবিধা করতে পারেনি। অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনারকে নামিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ব্যারাকবন্দি রেখে যে নির্বাচন হয়েছিল সেটা কার্যত প্রহসন। মুর্শিদাবাদের কথাই যদি ধরো, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত স্তরে বিরোধী আর তৃণমূল সমান সমান। এত কাণ্ড করেও সেখানে কিন্তু নিরঙ্কুশ আধিপত্য দেখাতে পারেনি তৃণমূল। মালদাতেও তাই। তাহলে কি
শাসক দলের সমর্থন থেকে সংখ্যালঘুদের একটা বড় অংশ সরছে। 2021 বিধানসভা নির্বাচনে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল। তৃণমূল বুঝতে পারছে যে মুসলমান ভাই বোনেরা এই খেলাটা ধরে ফেলেছে। দেখো, কংগ্রেস আর বাম কোনোভাবেই বিজেপির সঙ্গে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সমঝোতায় যাবে না। তাহলে মুসলমানদের একটা বড় অংশের যদি মনে হয় বিজেপি তাদের প্রধান প্রতিপক্ষ, তাহলে কেন তারা তৃণমূলকে বাঁচবে? তাদের কাছে অনেক ভায়াবল অল্টারনেটিভ আছে, বাম, কংগ্রেস, দক্ষিণবঙ্গে আইএসএফ। মমতা এটা বুঝতে পেরেছেন যে মুসলমান ভোটের একটা বড় অংশ কংগ্রেস পেয়ে যাবে। তিনি নওশাদকে নাম না করে আক্রমণ করছেন যে নওশাদ ভোট কাটবে। প্রশ্ন হচ্ছে, ফুরপুরা শরীফ বাঙালি মুসলমানদের কাছে একটা পবিত্র তীর্থক্ষেত্র। নওশাদ সবার আগে পীরজাদা। তাহলে বাঙালি মুসলমানদের মধ্যে নওশাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। ভাঙড়ে কি হলো? আরাবুল, শওকত, হুমকি অগ্রাহ্য করে ভাঙড়ে কিন্তু আইএসএফ ভালো ফল করেছে, এত বাধা সত্ত্বেও পঞ্চায়েতে। সেটা তো ভয় পাচ্ছেন মমতা, নইলে ওনার সংগতি মিছিল করার দরকার কি? উনি সংগতি মিছিল করলেন, সংগতি মিছিল করে গির্জা, গুরুদ্বারা, মসজিদে ঘুরলেন। আপনার রাম মন্দির নিয়ে আপত্তি থাকতেই পারে, আপনি কেউ সংগতি মিছিল করেছে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে? উনি করলেন কেন? পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ, আদিকাল থেকে ধর্মনিরপেক্ষ, এখনও ধর্মনিরপেক্ষ, আগামী দিনেও ধর্মনিরপেক্ষ। তাহলে রাম মন্দির তৈরি হলেই সংহতি বিপন্ন হবে, এই বার্তা দিয়ে উনি পথে নামলেন। পাক সার্কাস ময়দানে যারা বললেন তো ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। সিপিএম মাতব্বরি করছে ইন্ডি জোটে। তার মানে কি? আইএনডিআই এ জোটের শরীররাই মমতাকে বিশ্বাস করে না। সিপিএম তো ক্ষয়িষ্ণু শক্তি, কেরলে ছাড়া কোথায় আছে? সিপিএম যদি ইন্ডি জোটের বৈঠকে চালিকা শক্তি হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি পাত্তা না পান, তাহলে এটাই প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব বিশ্বাস করে না বিজেপি বিরোধী লড়াইয়ে। আসলে তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে হয়তো এরা ইন্ডি জোটে থাকবেন বলে ভেবেছিলেন, কিন্তু তারপরে তিনি এই বার্তাটাই দিতে চাইছেন যে আমি ইন্ডি জোটকে ভিতর থেকে নষ্ট করব, এটা বিজেপির শীর্ষ নেতৃত্বকে। সেই জন্য ওই সিপিএমের গাড়ে দোষ চাপিয়ে তিনি ইন্ডি জোট থেকে বেরোতে চাইছেন। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কথা মুখে বলছেন, মমতা নিজে চান না, কারণ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলে প্রভাবশালীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত আরও গতিপ্রাপ্ত হবে। মমতা আসামে প্রার্থী দেবেন, গোয়ায় প্রার্থী দেবেন, ত্রিপুরায় প্রার্থী দেবেন, মেঘালয়ে প্রার্থী দেবেন। কংগ্রেসের ভোটে কিছু হলেও থাওয়া বসাবার জন্য সুবিধা করতে পারবেন না, কিন্তু দিল্লির নেতৃত্বকে বার্তা দেবেন, দেখো আমি কংগ্রেসের ভোট ভাঙতে পথে নেমেছি, বিনিময়ে তোমরা প্রভাবশালীদের ছুঁয়ো না। এটাই তো ব্যাপার। যেটা সিপিএম থেকে শুরু করে অন্য বা বাম দলগুলো অভিযোগ করছে যে দিদি মোদি একটা সেটিং, সেটাই কি হচ্ছে? মমতা চাইছেন মোদিজিকে প্লিজ করতে, বিজেপিকে প্লিজ করতে। তৃণমূলের এই সমস্ত কাজের দায়ভার বিজেপি নেবে কেন? বিজেপির দরকার নেই মমতাকে, মমতার দরকার আছে বিজেপিকে। আরও একটা যেটা উল্টো দিক থেকে যদি ভাবি, সেই বিষয়টা আপনার থেকে জানতে চাইবো, সেটার কি কোনো সম্ভাবনা বা সেই রকম কি পরিস্থিতি হয়েছে কি না, যে এই যে 4টে রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, সেখানে কংগ্রেস একদম ধরাশায়ী, সেই জায়গায় কি দাঁড়িয়ে কি এটা একটা অন্য ধরনের মাইন্ড গেম খেলার চেষ্টা করছে তৃণমূল? প্রভাবশালীদের বাঁচাতে চাইছে, বিজেপিকে বার্তা দিতে চাইছে, দেখো আমরা কংগ্রেসের সাথে নেই, বরঞ্চ কংগ্রেসের যাত্রাভঙ্গ করতে আমরা উদ্গ্রীব, সেই জন্য আমরা বাইরে গিয়ে প্রার্থী দেবো। সেই জন্য সিপিএমের গাড়ে দোষটা চাপিয়ে উনি ইন্ডি জোট থেকে বেরোবেন এবং ঘোষণাও করে দেবেন যে ওনার সাফোকেশন হচ্ছে, উনি অসম্মানিত হচ্ছেন, এইসব বলবেন ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার তলানিতে। এই যে আপনি বললেন যে আইএনডিএ জোটের মধ্যেই জোট শরিক যারা, তাদেরই তৃণমূলের উপর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস তারা বা আস্থা রাখতে পারছেন না, কেন রাখতে পারছেন না? মমতা তো বিজেপির সঙ্গে 6 বছর ঘর করেছে, ওনার না আছে কোনো বিদেশ নীতি, না আছে কোনো আর্থিক নীতি, না আছে কোনো অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি। তৃণমূল হচ্ছে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। তাই যারা বিজেপির সঙ্গে ঘর করেছে 6 বছর ধরে, আর
তাদেরকে কে বিশ্বাস করে? বামপন্থীরা ক্ষয়িষ্ণু হতে পারে, কিন্তু ওদের বিজেপি বিরোধী লড়াইটা মতাদর্শগতভাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন না ইন্ডি জোটে, ভেস্তে দেওয়ার চেষ্টা করবেন, সেটা অনেক আগে থেকেই অনেকে আন্দাজ করেছিলেন। যেমন নীতিশ কুমার মমতাকে পছন্দ করেন না, মমতাও করেন না। রাহুল গান্ধী ইনফ্যাক্ট মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছেন, এখনও তিনি আশাবাদী। অভিষেক তো গিয়েছিল রাহুলের বাড়িতে সাত সকালে, যে সিপিএমের সঙ্গ ছাড়ো, তৃণমূলের সঙ্গে আসো। রাহুল কিচ্ছু কথা দেয়নি। ওগুলো বলতে হয়। কে জোটটা ভাঙবে আনুষ্ঠানিকভাবে তার দায় কেউ নিতে চায় না। এইভাবে কথা চালাচালি করতে করতে আলটিমেটলি দেখবে কংগ্রেস বাম আইএসএফের জোট হবে, তৃণমূল লড়বে। আর তৃণমূল বারবার নিজেকে ওই মুসলমান ভোটটা নিজের দিকে পাওয়ার জন্য কংগ্রেস যাতে কিছু না করতে পারে সেই জন্য এইসব কথা বলবেন। তিনি বিজেপি বিরোধী একমাত্র মুখ। আরে বিজেপির সঙ্গে 6 বছর ঘর করেছে। বাম কংগ্রেস কোনো অবস্থাতেই বিজেপির বিরুদ্ধে ঘর করবে না। এবং মুসলমান ভাই বোনেরা বুঝে গেছেন যে তৃণমূল আসলে যতই বিজেপি বিরোধী আস্ফালন করুন না কেন, প্রভাবশালীদের বাঁচাতে তৃণমূল বিজেপির কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব দিতে পারে। তৃণমূল প্রস্তাব দিলে বিজেপি সেই প্রস্তাব নেবে, তার কোনো মানে নেই। বিজেপির তৃণমূলকে কোনো দরকার নেই। তাহলে রাজ্যে ইন্ডিয়া জোট হওয়ার সম্ভাবনা খুব কম, এবং তাহলে বাইরে কতটা হবে? বাইরে কথা বলতে পারবো না, এখানে কিছু হবে না এইটুকু বলতে পারি। এখানে 3টে ফ্রন্ট আলাদা আলাদা করে লড়বে। তার একদম শেষ কথা যেটা জিজ্ঞাসা করব, তাহলে কি আখেরে কি বিজেপিরই সুবিধা হয়ে যাবে? মমতা যেরকমভাবে মেরুকরণ করছে, হিন্দু ভোট বিজেপির দিকে, মুসলমান ভোট তৃণমূলের দিকে চেষ্টা করছেন, তাই মুসলমানরা এবার তৃণমূলকে ওভাবে ঢেলে ভোট দেবেন না। তাহলে কি গত লোকসভা নির্বাচনেও তৃণমূলের যা আসন ছিল সেটা কি না বিজেপি খারাপ করবে না, এটুকু বলতে পারি। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকারের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বলছেন তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, যে রাজ্যে তো বটেই, বাইরে কতটা হবে বলা যাচ্ছে না, কিন্তু রাজ্যে এটা নিশ্চিত যে ইন্ডিয়া জোট কিন্তু দ্বারা বাঁধবে না 24-এর নির্বাচনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ওপর কিন্তু এই ইন্ডিয়া জোটের শরিকরাই আস্থা রাখতে পারছেন না বা ভরসা রাখতে পারছেন না। কারণ হিসাবে বলছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই তৃণমূলই কিন্তু বিজেপির সঙ্গে যৌথভাবে সরকারে ছিল, ঘর করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জোটের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই কারণে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে 42টার মধ্যে তারা 42টা আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটাই সম্ভবত হতে চলেছে। এবং তাতে হয়তো তৃণমূলের কিছুটা ক্ষতি হলেও আখেরে বিজেপির কিছুটা হলেও লাভ হবে। এবং যে 19-এর লোকসভা নির্বাচনের থেকে বিজেপি কোনো অংশেই খারাপ ফল করবে না বলেই মনে করছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার থেকে রাজনৈতিক মহল। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।